where the mind is without fear and the head is held high, where knowledge is free. Good afternoon to all my dear students. আশা করি তোমরা ভালো আছো। আবার আমি বুদ্ধদেব বিশ্বাস মালদা জেলা স্কুলের ফিলোজফির শিক্ষক তোমাদের সামনে উপস্থিত হয়েছি অনলাইন ক্লাসরুমে। আশা করি তোমরাও নিয়মিত এই অনলাইন ক্লাস ফলো করছো। আজ আমরা ক্লাস 12 ফিলোজফি অর্থাৎ তর্কবিদ্যার দ্বিতীয় অধ্যায় বচন প্রপোজিশন নিয়ে আলোচনা করব। যদিও এই অধ্যায়টি আগেই শুরু হয়েছে, আমরা অনেক দূর এগিয়েও গেছি এবং বাক্য থেকে বচনে কিভাবে রূপান্তর করা যায়, অর্থাৎ বাক্য থেকে বচনে রূপান্তর করার নিয়মগুলো নিয়ে আমরা আলোচনা শুরু করেছিলাম। আমরা বিভিন্ন সরল বাক্যের বচনে রূপান্তর শিখেছি এবং আমরা এর আগে যে নিয়মটি শেষ করেছিলাম সেটি হচ্ছে যে সমস্ত বাক্যে কদাচিৎ, ক্বচিৎ, খুব কম সংখ্যক, কিছুই না, এই জাতীয় শব্দযুক্ত বাক্যকে কিভাবে বচনে রূপান্তর করা হয়, এটা আমরা এর আগের দিনে আলোচনা করেছি। আজ আমরা পরের জটিল বাক্য কীভাবে বচনে রূপান্তর করা হয় সেগুলো নিয়ে আলোচনা করব। যেমন আমরা আজকে যাব বর্জনমূলক বচন অর্থাৎ এক্সক্লুসিভ প্রপোজিশন, বর্জনমূলক বচন, প্রক্ষেপমূলক বচন। এক্সক্লুসিভ প্রপোজিশন। কোন ধরনের বাক্যগুলোকে এই বর্জনমূলক বাক্য অর্থাৎ এক্সক্লুসিভ প্রপোজিশন বলা হয়? দেখো, যে সকল বাক্যে কেবলমাত্র, একমাত্র, শুধুমাত্র, কেবল, শুধু, ব্যতীত, কেউ নয়, ছাড়া কেউ নয়, এই জাতীয় শব্দের কোনো একটি শব্দ যদি যুক্ত থাকে তাহলে তাকে আমরা বর্জনমূলক বচন অর্থাৎ এক্সক্লুসিভ প্রপোজিশন বলব। তাহলে আমরা কি বললাম? মাত্র, একমাত্র, কেবলমাত্র, ব্যতীত কিছু নয়, ছাড়া কিছু নয়, শুধু, এই জাতীয় শব্দের কোনো একটি শব্দ যদি বাক্যের সঙ্গে যুক্ত থাকে
তাহলে তাকে আমরা কি বলবো? বর্জনমূলক বচন, অর্থাৎ এক্সক্লুসিভ প্রপোজিশন। তো এই এক্সক্লুসিভ প্রপোজিশন অর্থাৎ বর্জনমূলক বাক্যকে বচনে রূপান্তর করতে গেলে আমাদের দুটো নিয়ম অনুসরণ করতে হবে। অর্থাৎ এই জাতীয় বাক্যকে বচনে পরিণত করার সময় আমাদের এ কিংবা ই বচন, তোমরা 4টে নিরপেক্ষ বচন পেয়েছো গুণ ও পরিমাণ অনুসারে, এ, ই, আই, ও। তা এই জাতীয় বাক্যকে বচনে রূপান্তর করতে গেলে আমাদের এ কিংবা ই বচনে রূপান্তর করতে হবে। তবে যখন আমরা এই ধরনের বাক্যকে এ বচনে রূপান্তর করব, তখন অবশ্যই আমাদের দুটি নিয়ম অনুসরণ করতে হবে। কি? প্রথম নিয়ম অনুসারে হচ্ছে মূল বাক্যের উদ্দেশ্য ও বিধের স্থান পরিবর্তন করতে হবে এ বচনে রূপান্তর করার সময়। মূল বাক্যের উদ্দেশ্য বিধের স্থান পরিবর্তন করতে হবে। 2 নম্বর, অর্থ মূল বাক্যের অর্থ অপরিবর্তিত থাকবে। মূল বাক্যের অর্থ অপরিবর্তিত থাকবে। এই দুটো নিয়ম অনুসরণ করে আমরা এই ধরনের এই জাতীয় শব্দযুক্ত বাক্যগুলোকে এ বচনে রূপান্তর করতে পারি। যেমন ধরো, বলা হলো একমাত্র চার্বাকরাই জড়বাদী। একমাত্র চার্বাকরাই জড়বাদী। তাহলে দেখো, এই বাক্যে একমাত্র এই শব্দটি যুক্ত আছে, মূল বাক্য এইটি। কাজে এই বাক্যে একমাত্র শব্দটি যুক্ত থাকা এই বাক্যটিকে আমরা কি বলবো? বর্জনমূলক এক্সক্লুসিভ প্রপোজিশন। তাহলে এই বাক্যটিকে বচনে রূপান্তর করতে গেলে আমাদের কি করতে হবে? এ কিংবা ই করতে হবে। যদি এ বচনে রূপান্তর করি তাহলে কি করতে হবে? দুটি নিয়ম অনুসরণ করতে হবে। প্রথম নিয়মে আমরা কি বলেছিলাম? যে মূল বাক্যের উদ্দেশ্য বিধের স্থান পরিবর্তন করতে হবে। তা মূল বাক্য কোনটা? এইটা হচ্ছে মূল বাক্য। তো এই মূল বাক্যের উদ্দেশ্য কোনটা? চার্বাক, এটা হচ্ছে উদ্দেশ্য। জড়বাদী, এটা হচ্ছে বিধেয়। তাহলে স্থান পরিবর্তন মানে উদ্দেশ্যটা বিধেয় স্থানে যাবে আর বিধেয়টা উদ্দেশ্য স্থানে আসবে এবং বচনটা এ বচন হবে। তাহলে লজিক্যাল ফর্ম কি হবে? এ বচনের আকার কি? পরিমাণ, সকল। বিধেয়টা উদ্দেশ্য স্থানে আসবে, তাহলে সকল জড়বাদী। সংযোজক, যেহেতু এ বচন সেহেতু সংযোজক কী হবে? সদর্থক হয়। সকল জড়বাদী হয়, উদ্দেশ্যটা বিধেয় স্থানে যাবে, চার্বাক। সকল জড়বাদী হয়, চার্বাক। দেখো, মূল বাক্যের বিধেয়টা উদ্দেশ্য হয়েছে, উদ্দেশ্যটা বিধি হয়েছে এবং বচনটা কি? এই বচন। আর যদি আমরা ই বচনে করি, ই বচন করলে কি হবে? এই বর্জনমূলক বচনগুলোকে, বাক্যগুলোকে ই বচনে রূপান্তর করলে কি করতে হবে? বাক্যের উদ্দেশ্য পদের বিরুদ্ধ পদকে বচনের উদ্দেশ্য হিসাবে গ্রহণ করতে হবে। বাক্যের উদ্দেশ্য পদের বিরুদ্ধ পদকে বচনের উদ্দেশ্য পদ হিসাবে গ্রহণ করতে হবে এবং বিধিও কোনো পরিবর্তন হবে না।
তাহলে ই বচনের ক্ষেত্রে কি হবে, যে উদ্দেশ্যবিধের স্থান পরিবর্তন হবে না। কি হবে, উদ্দেশ্য পদের বিরুদ্ধ পদ উদ্দেশ্য স্থানে বসবে, আর বিরুদ্ধ পদ এই বিধেয় পদ বিধেয় স্থানে বসবে। যেমন ধরো বলা হলো যে কেবল তীর্থ যাত্রীরাই ধার্মিক হয়। দেখো, তাহলে এই বাক্যে কেবল এই শব্দটি আছে, সেহেতু এই বাক্যটি এক্সক্লুসিভ প্রপোজিশন। তাহলে এক্সক্লুসিভ প্রপোজিশন এবং এটাকে আমরা ই বচনে যদি রূপান্তর করি, তাহলে ই বচনের নিয়ম রূপান্তর করতে গেলে যে নিয়মটা কি, যে এই মূল বাক্যের উদ্দেশ্যের বিরুদ্ধ পদ বচনে গিয়ে উদ্দেশ্য হবে এবং মূল বাক্যের বিধেয় পদ বিধেয় স্থানেই থাকবে এবং বচনটি হবে ই বচন। লজিক্যাল ফর্ম কি হবে, ই বচনে আকার কি, কোনো তীর্থযাত্রী, তীর্থযাত্রী এই উদ্দেশ্যে বিরুদ্ধ পদ কি হবে, অতীর্থযাত্রী। অযোগ করলেই বিরুদ্ধ পদ হয়, অতীর্থযাত্রী। কোনো পদের আগে অযোগ করে বিরুদ্ধ, কোনো পদের আগে অযোগ করে সেই পদের বিরুদ্ধ পদ গঠন করা হয়। কোনো তীর্থযাত্রী নয়, সংযোজক ধার্মিক, বিধেয় পদ বিধেয় স্থানে আছে হলো। তাহলে উদ্দেশ্য পদের বিরুদ্ধ পদ বচনের উদ্দেশ্য হিসাবে গৃহীত হলো এবং তারপরে সংযোজক নয়, যেহেতু এটা নঅর্থক বচন, এবং বিধেয় পদটি বিধেয় স্থানে থাকলো ই বচন। কিন্তু এই প্রসঙ্গে তোমাদের একটা কথা মনে রাখতে হবে, যে আমরা এই তর্কবিদ্যার আলোচনার সুবিধার জন্য এই ধরনের বাক্যকে, অর্থাৎ এই এক্সক্লুসিভ প্রপোজিশন বর্জনমূলক বচনগুলোকে আমরা এই বচনে সাধারণত রূপান্তর করে থাকি। এবং এই বচনের রূপান্তর করতে গেলে যে বর্জনমূলক বচনের যে নিয়ম, দুটি নিয়মের আমরা কথা বললাম, কি, যে মূল বাক্যের উদ্দেশ্য বিধির স্থান পরিবর্তন করতে হবে, অর্থাৎ মূল বাক্যের যেটা উদ্দেশ্য বচনে গিয়ে সেটা বিধেয় হবে, মূল বাক্যের যেটা বিধেয় বচনে গিয়ে উদ্দেশ্য হবে, আর কি, মূল বাক্যের অর্থটা অপরিবর্তিত থাকবে, যেটা আমরা পূর্বের উদাহরণে দেখালাম। এরপরে আমরা চলে যাব, নেক্সট বচন হচ্ছে এক্সেপ্টিভ প্রপোজিশন। ব্যতিতিক বচন। এক্সেপ্টিভ, বোর্ডগুলো এক্সেপ্টিভ প্রপোজিশন, ব্যতিতিক বচন। তাহলে জানতে হবে যে ব্যতিতিক বচন বা এক্সেপ্টিভ প্রপোজিশন কোনগুলো। দেখো, যে সকল বাক্যে ব্যতীত, ছাড়া, বাদে অর্থাৎ এক্সেপ্ট ইত্যাদি বা এই জাতীয় শব্দ ব্যবহার করার ফলে যে উদ্দেশ্যের একটা অংশকে বাদ দিয়ে বিধেয়টি যদি অবশিষ্ট অংশ সম্পর্কে কিছু স্বীকার করে, তাহলে সেই ধরনের বচনকে আমরা বলবো ব্যতিতিক বচন। খুব সোজা কথাই, ব্যতীত, ছাড়া, বাদে এই জাতীয় শব্দযুক্ত বাক্যগুলোকেই বলা হয় এক্সেপ্টিভ প্রপোজিশন বা ব্যতিতিক বচন। কি পেলাম, ব্যতীত, ছাড়া, বাদে এই জাতীয় শব্দযুক্ত বাক্যগুলোই হচ্ছে
ব্যতিতিক বচন। ব্যতীত, ছাড়া, বাদে এই জাতীয় শব্দযুক্ত বাক্যগুলোকে বলা হয় ব্যতিতিক বচন। এখন এই ব্যতিতিক বচনকে অর্থাৎ এক্সেপ্টিভ প্রপোজিশনকে বচনে রূপান্তর করার দুটি নিয়ম আছে। নিয়ম দুটি কি? এক নম্বর, ব্যতীত বা ছাড়া অংশটি যদি বাক্যে নির্দিষ্টভাবে উল্লেখ থাকে তবে সেটিকে সামান্য বচন বা সামান্য বচন অর্থাৎ এ কিংবা ই বচনে রূপান্তর করতে হবে। দেখ, প্রথম নিয়ম কি? ব্যতীত বা ছাড়া অংশটি যদি বাক্যে নির্দিষ্টভাবে উল্লেখ থাকে তাহলে সেই বাক্যটিকে আমরা সামান্য বচন অর্থাৎ এ কিংবা ই বচনে রূপান্তর করব। দুই নম্বর কি? উক্ত অংশটি যদি বাক্যে অনির্দিষ্টভাবে উল্লেখ থাকে, উক্ত অংশটি মানে ব্যতীত বা ছাড়া অংশটি যদি বাক্যে অনির্দিষ্টভাবে উল্লেখ থাকে তবে সেটিকে কি বিশেষ বচন নে রূপান্তর করতে হবে। বিশেষ বচনে রূপান্তর হবে। তাহলে দুটো নিয়ম আমরা কি পেলাম? ব্যতীত বা ছাড়া অংশটি যদি বাক্যে নির্দিষ্টভাবে উল্লেখ থাকে তাহলে সেই বাক্যটিকে সামান্য বচন অর্থাৎ এ কিংবা ই বচনে রূপান্তর করব। দ্বিতীয় নিয়ম কি? যে ব্যতীত বা ছাড়া অংশটি যদি বাক্যে অনির্দিষ্টভাবে উল্লেখ থাকে তাহলে সেই বাক্যটিকে আমরা বিশেষ বচনে রূপান্তর করব। যেমন ধরো, বলা হলো পারদ ছাড়া সব ধাতুই কঠিন। দেখো, পারদ ছাড়া সব ধাতুই কঠিন। এই বাক্যটি ব্যতিতিক বচন এক্সেপ্টিভ প্রপোজিশন। কেন? যেহেতু এখানে ছাড়া এই শব্দযুক্ত আছে। যেহেতু এটা ব্যতিতিক বচন তাহলে এক্ষেত্রে ব্যতিতিক বচনের নিয়ম অনুসারে আমাকে বাক্যটিকে বচন রূপান্তর করতে হবে। আমরা দুটো নিয়ম পেয়েছি। প্রথম নিয়মে কি বলা হয়েছে? যে বাক্যে ব্যতীত বা ছাড়া অংশটি যদি নির্দিষ্টভাবে উল্লেখ থাকে তাহলে সেই বাক্যটিকে আমরা সামান্য বচন রূপান্তর করব। এক্ষেত্রে বাক্যটি লক্ষ্য করে দেখো যে এই ছাড়া অংশটি নির্দিষ্টভাবে বলা হয়েছে না অনির্দিষ্টভাবে বলা হয়েছে। বাক্যে কি বলা হয়েছে? পারদ ছাড়া। যদি প্রশ্ন করে কি ছাড়া? পারদ ছাড়া। সুস্পষ্টভাবে নির্দিষ্টভাবে উল্লেখ করা হয়েছে, কাজেই এই বাক্যটিকে আমরা সামান্য বচনে রূপান্তর করব। এবং এটা সামান্য বচন তো বটেই, কিন্তু সামান্য সদর্থক না সামান্য নঅর্থক সেটা আমরা কি মূল বাক্যটি দেখে আমরা ঠিক করব। মূল বাক্য কি আছে? সব ধাতুই কঠিন। মূল বাক্যটি সদর্থক, স্থায়ীভাবেই বচনটিকে হবে সামান্য সদর্থক অর্থাৎ এ বচন। তাহলে লজিক্যাল ফর্ম কী হবে? মূল ধাত, এটা হচ্ছে মূল বাক্য। তাহলে এই বচন রূপান্তর, তাহলে এ বচন আকার কি? সকল পরিমাণ। তারপরে কি আসবে? উদ্দেশ্যপদ। মূল বাক্যের উদ্দেশ্য কোনটা? ধাতু হচ্ছে উদ্দেশ্যপদ, সকল ধাতু। তারপরে কি আসবে? সংযোজক।
সংযোজক এখানে মূল বাক্যটা সদর্থক এ বচন, এ বচনের সংযোজক কি হয়, এরপরে কি আসবে বিধেয়, বিধেয় মূল বাক্যে বিধেয় কোনটা, কঠিন, সকল ধাতু হয় কঠিন। কিন্তু এক্ষেত্রে যেহেতু এক্ষেত্রে ছাড়াংশটি বাক্যে নির্দিষ্ট করে বলা হয়েছে, সেহেতু বচনে রূপান্তর করার পর এক্ষেত্রে ব্র্যাকেটে সেই ছাড়াংশটি উল্লেখ করতে হবে, পারদ ছাড়া, পারদ ছাড়া। এটা হচ্ছে এ বচন, সকল ধাতু হয় কঠিন, পারদ ছাড়া। ক্লিয়ার? কিন্তু যদি এই ছাড়াংশটি বা ব্যতীত অংশটি বাক্যে অনির্দিষ্টভাবে উল্লেখ থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? কি বললাম দ্বিতীয় নিয়মে আমরা কি বলেছি, ব্যতীত বা ছাড়াংশটি যা যদি বাক্যে অনির্দিষ্টভাবে উল্লেখ থাকে, তাহলে সেই বাক্যটিকে আমরা বিশেষ বচনে রূপান্তর করব। যেমন ধরো বাক্যটি যদি এরকম হয়, একজন ছাড়া সব ছাত্রই উপস্থিত, একজন ছাড়া সব ছাত্র উপস্থিত। তাহলে এবারে বাক্যটা লক্ষ্য করো, যেহেতু বাক্যে ছাড়া এই শব্দটি যুক্ত আছে, সেহেতু এই বাক্যটিকে আমরা এক্সেপটিভ প্রপোজিশন বলবো, ব্যতিতিক বচন বলবো। এখন আমাদের এই বাক্যটিকে বচনে রূপান্তর করতে হবে। তাহলে দেখতে হবে যে এই ব্যতীত বা ছাড়া অংশটি বাক্যে নির্দিষ্টভাবে উল্লেখ করা হয়েছে না অনির্দিষ্টভাবে উল্লেখ করা হয়েছে। এখানে লক্ষ্য করো, ছাড়া অংশটি দিয়ে যদি প্রশ্ন করা হয় কি ছাড়া বা কে ছাড়া, কি বলা হয়েছে, একজন ছাড়া। তো একজন বলতে কি কোনো নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে কি, একজন যে কেউ হতে পারে, রাম হতে পারে, শ্যাম হতে পারে, যদু হতে পারে, মধু হতে পারে, সেইভাবে নির্দিষ্ট করে এখানে বলা হয়নি কিছু, যে কেউ হতে পারে। যেহেতু তাহলে কি এই ছাড়াংশটি এই বাক্যে নির্দিষ্টভাবে উল্লেখ করা হয়নি, অনির্দিষ্টভাবে উল্লেখ করা হয়েছে, যে কেউ হতে পারে, সেই জন্য এই বাক্যটিকে আমরা বচনে রূপান্তর করার সময় এক্সেপটিভ প্রপোজিশনের দ্বিতীয় নিয়মটি অনুসরণ করব, অর্থাৎ এই বাক্যটিকে আমরা কি বিশেষ বচনে রূপান্তর করব। তাহলে লজিক্যাল ফর্ম কী হবে, বিশেষ বচন। মূল বাক্যটি এখানে কি সদর্থক, কাজেই বচনটিও সদর্থক হবে, অর্থাৎ বিশেষ সদর্থক, অর্থাৎ আই বচন হবে। আই বচন আকার কি পরিমাণ কি, কোনো কোনো। এবারে মূল বাক্যের উদ্দেশ্যপদ কোনটা, ছাত্র। এরপরে সংযোজক কাপিউলা, সদর্থক হিসাবে কী হবে, হয়। তারপরে কি বিধেয়, কোনো কোনো ছাত্র হয় উপস্থিত। দেখো এখানে যে এই বাক্য থেকে আমরা যে বচনে রূপান্তর করলাম, এক্ষেত্রে নিয়ম অনুসারে আমরা আই বচন করেছি, কিন্তু আবার মূল বাক্যের আমাদের যে প্রথমে আমরা বলেছিলাম, যখন একটা বাক্যকে বচন রূপান্তর করব, তখন মূল বাক্যের অর্থের কোনো পরিবর্তন করা চলবে না। তো এখানে মূল বাক্যের যে অর্থ, বচনে সেই একই অর্থ প্রকাশিত হয়েছে, অর্থ অপরিবর্তিত আছে, অর্থের কোনো পরিবর্তন করা হয়নি। একজন ছাড়া সব ছাত্র উপস্থিত বলতে আমরা এটাই বুঝি যে কোনো কোনো ছাত্রই উপস্থিত। একজন, ধরো 100 জনের মধ্যে যদি একজনও বাদ থাকে, তাহলে কি হবে, তাহলে কি আমরা বলবো যে সবাই উপস্থিত? বা 100 জনের মধ্যে যদি একজন ফেল করে, তাহলে কি বলবো, সবাই পাস করেছে? নিশ্চয়ই আমরা বলবো না, কি বলবো, কোনো কোনো ছাত্র পাস করে। ঠিক একইভাবে একজন ছাড়া যখন বলেছে, তাহলে এখানে আংশিক হয়ে যাচ্ছে, কোনো কোনো ছাত্রাই উপস্থিত। তো কাজেই বাক্যের অর্থটা অপরিবর্তিত আছে। এই প্রসঙ্গে আর একটা উদাহরণ তোমরা নিয়ে নাও। যেমন ধরো বলা হলো যে পরিশ্রম, পরিশ্রমী ব্যতীত কেহই সফল হয় না। দেখো এটাও ব্যতিতিক বচন। কেন ব্যতীত এই শব্দটি যুক্ত আছে এই বাক্যে? যেহেতু এটা ব্যতিতিক বচন, তাহলে এক্ষেত্রে আমরা ব্যতিতিক বচনের নিয়মটা অনুসরণ করব। তাহলে আমাদের প্রথমে কি দেখতে হবে যে এই বাক্যে এই ব্যতীত অংশটি বাক্যে নির্দিষ্টভাবে উল্লেখ করা হয়েছে না অনির্দিষ্ট উল্লেখ করা হয়েছে। দেখো কি বলেছে, পরিশ্রমী ব্যতীত। কি ব্যতীত? পরিশ্রম ব্যতীত। স্থায়ীভাবে এটা নির্দিষ্টভাবে উল্লেখ করা হয়েছে।
নির্দিষ্টভাবে উল্লেখ আছে। আর যেহেতু এই ব্যতীত অংশটি নির্দিষ্টভাবে উল্লেখ আছে বাক্যে, সেহেতু এই বাক্যটিকে আমরা কি করব, নিয়ম অনুযায়ী সামান্য বাচনে রূপান্তর করব। কিন্তু এখানে দেখো, এখন এটা সামান্য সদর্থক হবে না সামান্য নঙর্থক হবে? মূল বাক্যটা কি আছে, কেউই সফল হয় না, মূল বাক্যটা কি আছে, নঙর্থক আছে। সেইভাবে এটাই আমরা করবো যে সামান্য নঙর্থক, অর্থাৎ ই বচন। সামান্য নঙর্থক মানে ই বচন। তাহলে লজিক্যাল ফর্ম কী হবে, ই বচন। ই বচনের আকার কি, কোনো। এটাই মূল বাক্য, কেহই সফল হয় না, কেহই সফল হয় না, এইটাকে বচনে রূপান্তর করলে কী হবে, কেহই বলতে কি, কোনো ব্যক্তির কথা বলা হচ্ছে, নো পার্সন, কোনো ব্যক্তি নয়, সংযোজক নয়, যেহেতু নঙর্থক বচন, উদ্দেশ্যপদ কি, সফল। কি বলেছিলাম আমরা এর আগে, যে ব্যতিতিক বচনটি যদি সামান্য বচন হয়, নির্দিষ্ট উল্লেখ থাকে, তাহলে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, ব্র্যাকেটে উল্লেখ করতে হবে। তাহলে কোনো ব্যক্তি নয় সফল, কি, পরিশ্রমী ব্যতীত। পরিশ্রমী ব্যতীত, এটা হচ্ছে ই বচন। হলো, কোনো ব্যক্তি নয় সফল, পরিশ্রমী ব্যতীত। এবারে একটা জিনিস লক্ষ্য করো, তাহলে এক্ষেত্রে এই মূল বাক্যের, এখানে এই বচনের ক্ষেত্রেও কোনো অর্থের পরিবর্তন হয়নি, অর্থটা অপরিবর্তিত আছে। এবং এই বাক্য অনুযায়ী বচনটিকে আমরা সামান্য নঙর্থক ই বচনে রূপান্তর করেছি। কিন্তু আবার এই বাক্যের অর্থটাকে অপরিবর্তিত রেখে এই বচনটাকেও আমরা পরিবর্তন করতে পারি, সামান্য সদর্থক অর্থাৎ এ বচন করতে পারি। এবং সেক্ষেত্রে বাক্যের অর্থটা আমরা অপরিবর্তিত রাখতে হবে। কীভাবে, যেমন ধরো যদি এ বচন করি, তাহলে কী হবে, এ বচনের আকার কি, সকল পরিমাণ। দেখ, সেক্ষেত্রে আমাদের এই পরিশ্রম ব্যতীত সেটাকে ইনক্লুড করে নিতে হবে, এই পরিশ্রম ব্যতীত এই পরিশ্রম কথাটা ইনক্লুড করে নিতে হবে। তাহলে সেক্ষেত্রে কি করতে হবে, তোমরা কিছুক্ষণ আগে আমরা আলোচনা করছিলাম যে বর্জনমূলক এক্সক্লুসিভ প্রপোজিশনের ক্ষেত্রে ব্যতীত ছাড়া নয়, ব্যতীত নয়, ছাড়া কেউ নয়, এই জাতীয় শব্দযুক্ত যে এক্সক্লুসিভ প্রপোজিশনের কথা বলেছিলাম, সেক্ষেত্রে আমরা কি করেছিলাম, এবং তোমরা দেখেছো সেই এক্সক্লুসিভ প্রপোজিশনের ক্ষেত্রে কি আশ্রয় বাক্যের বা মূল বাক্যের উদ্দেশ্যবিদের স্থান পরিবর্তন করা হয়েছে। ঠিক একইভাবে আমরা এখানে কি করব, এই পরিশ্রমটা আমরা বাক্যের উদ্দেশ্য হিসাবে গ্রহণ করব, গ্রহণ করে এই সফল এটাকে আমরা বিধি হিসাবে, তাহলে আমরা কি করব, সকল সফল ব্যক্তি হয়, সকল সফল ব্যক্তি হয় পরিশ্রমী। দেখো, সকল সফল ব্যক্তি হয় পরিশ্রমী। দেখো, প্রথমে আমরা কোনো ব্যক্তি নয় সফল, পরিশ্রমী ব্যতীত ই বচন করেছিলাম। এই বচনে আমরা করলাম যে সকল সফল ব্যক্তি হয় পরিশ্রমী। এই দুটো বচনের কোনো অর্থগত কোনো পার্থক্য আছে কি, অর্থগত কোনো পার্থক্য নেই। মূল বাক্যের যে অর্থ, এই দুটি বচনের ক্ষেত্রে সে একই অর্থ প্রকাশ করা হয়েছে। এই হচ্ছে ব্যতিতিক বচন, অর্থাৎ এক্সেপ্টিভ প্রপোজিশন। এরপরে আমরা নেক্সট চলে যাব বিশিষ্ট বচন। সিঙ্গুলার প্রপোজিশন। সিঙ্গুলার প্রপোজিশন, বিশিষ্ট বচন। দেখো, যে বচনের উদ্দেশ্য পদটি নামবাচক পদ, অর্থাৎ সিঙ্গুলার টার্ম, প্রপার নেম, অর্থাৎ কোনো বাক্যের উদ্দেশ্য পদটি যদি প্রপার নেম অর্থে ব্যবহৃত হয়, তাহলে তাকে আমরা বলবো বিশিষ্ট বচন। যে বচন উদ্দেশ্য পদটি নামবাচক পদ হিসাবে ব্যবহৃত হয়, প্রপার নেম অর্থে ব্যবহৃত হয়, সেটাকে আমরা বলবো সিঙ্গুলার প্রপোজিশন বা বিশিষ্ট বচন। তো এই বিশিষ্ট বচনের ক্ষেত্রেও আমাদের নিয়মগুলো মনে রাখতে হবে কি, যে বিশিষ্ট বচনের উদ্দেশ্য পদটি যদি নির্দিষ্ট পদ হয়, যেমন ধরো বলা হলো ওই বইটি, ওই লোকটি, ওই ফুলটি, রাম, শ্যাম, আমি, তুমি, সে ইত্যাদি, এগুলোই তো কি সিঙ্গুলার। তাহলে এবং সেই
উদ্দেশ্য পদটি বিশিষ্ট পদ উদ্দেশ্য নির্দিষ্ট পদ হয়, তাহলে সদর্থক হলে কি হবে? এ বচন হবে, আর নঙর্থক হলে ই বচন হবে। তাহলে বিশিষ্ট বচনের উদ্দেশ্য পদটি যদি নির্দিষ্ট পদ হয় এবং বাক্যটি যদি সদর্থক হয় তাহলে এ বচন হবে, এবং বাক্যটি নঙর্থক হলে ই বচন হবে। যেমন ধরো বলা হলো যে সে ভারতীয় নয়, সে ভারতীয় নয়, এটা কি সিঙ্গুলার প্রপোজিশন? সে নির্দিষ্ট করে বলা হচ্ছে, সিঙ্গুলার টার্ম, এবং বাক্যটা কি আছে? নঙর্থক। কাজেই এটা কি হয়ে যাবে? সামান্য বচন, সামান্য নঙর্থক, অর্থাৎ লজিক্যাল ফর্ম হবে ই বচন। তাহলে কী হবে? এখানে কিন্তু একটা জিনিস মনে রাখবে, এই সিঙ্গুলার প্রপোজিশনের ক্ষেত্রে, বিশিষ্ট বচনের ক্ষেত্রে, এক্ষেত্রে সকল, কোনো কোনো বা কোনো এই জাতীয় পরিমাণসূচক শব্দ ব্যবহার করা হয় না। কেন? যেহেতু এক্ষেত্রে উদ্দেশ্যপদটা বিশিষ্ট অর্থে ব্যবহার করা হচ্ছে। সকল সে তো আমরা বলি না, কোনো কোনো সে তো আমরা বলি না, কোনো কোনো রাম বা সকল রাম এই কথা বলে বিশিষ্ট পদ, প্রপার নেম। সেক্ষেত্রে আমাদের পরিমাণসূচক কোনো শব্দ উদ্দেশ্যের আগে ব্যবহার করা হয় না, যেহেতু উদ্দেশ্য পদটি বিশিষ্ট পদ। তাহলে এক্ষেত্রে কী হবে? সে উদ্দেশ্য পদ নয়, সংযোজক সে নয় ভারতীয়। এবার যদি বাক্যটি সদর্থক হয় তাহলে কি হবে? রাম সৎ ব্যবসায়ী, রাম সৎ ব্যবসায়ী। রাম এটা কি সিঙ্গুলার টার্ম, প্রপার নেম, উদ্দেশ্যপদটি প্রপার নেম, বিশিষ্ট অর্থে ব্যবহৃত হয়েছে। সৎ ব্যবসায়ী বাক্যটি সদর্থক, কাজে এটা সিঙ্গুলার প্রপোজিশন। এক্ষেত্রে কী হবে? সামান্য সদর্থক, অর্থাৎ এই বচন। কী হবে? রাম হয় সৎ ব্যবসায়ী। এই গেল বিশিষ্ট বচন বা সিঙ্গুলার প্রপোজিশন। এরপরে আমরা চলে যাব প্রশ্নসূচক বাক্য। প্রশ্নসূচক বাক্য, ইন্টারোগেটিভ সেন্টেন্স। প্রশ্নসূচক বাক্য। প্রশ্নসূচক বাক্য, ইন্টারোগেটিভ সেন্টেন্স। তোমরা ইংলিশ গ্রামারে করে থাকো, বাংলা ব্যাকরণে করে থাকো, কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স থেকে অ্যাসার্টিভ সেন্টেন্স করা হয়। তো এক্ষেত্রেও এই প্রশ্নসূচক বাক্য, যেসব বাক্যগুলো প্রশ্নসূচক সেগুলোকে আমরা প্রশ্নসূচক বাক্য বলবো। তো সেই সব বাক্যকে বচনে রূপান্তর করার সময় আমাদের অর্থের দিকটা বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে। তাহলে এক্ষেত্রে মনে রাখতে হবে যে প্রশ্নসূচক বাক্যটি যদি সদর্থক হয় তাহলে সেটি সামান্য নঙর্থক, অর্থাৎ ই বচন হবে, এবং প্রশ্নসূচক বাক্যটি যদি নঙর্থক হয় তাহলে সেটিকে সামান্য সদর্থক, অর্থাৎ এ বচন রূপান্তর করতে হবে। এটা ভালো করে মনে রাখতে হবে। প্রশ্নসূচক বাক্য মাত্রই সেটিকে সামান্য বচন রূপান্তর করতে হবে, কিন্তু প্রশ্নসূচক বাক্যটি যদি সদর্থক হয় তাহলে সেটিকে সামান্য নঙর্থক, অর্থাৎ ই বচন রূপান্তর করতে হবে, এবং প্রশ্নসূচক বাক্যটি যদি নঙর্থক হয় তাহলে সেটিকে সামান্য সদর্থক, অর্থাৎ এই বচন রূপান্তর করতে হবে। যেমন ধরো বলা হলো, মন্ত্রীরা কি সর্বশক্তিমান? মন্ত্রীরা কি সর্বশক্তিমান? দেখো, এটা একটি বাক্য, প্রশ্নসূচক বাক্য, ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে এই বাক্যটিকে আমাদের বচনে রূপান্তর করতে হবে। তাহলে এক্ষেত্রে আকারগত দিকটা যদি আমরা দেখি, বাক্যটি প্রশ্নসূচক এবং বাক্যটি মূলত অ্যাফার্মেটিভ, অর্থাৎ সদর্থক। তাহলে আমরা কি বললাম? যে প্রশ্নসূচক বাক্যটি যদি সদর্থক হয় তাহলে বচনটা কী হয়ে যাবে? নঙর্থক। কি নঙর্থক? সামান্য নঙর্থক, অর্থাৎ ই বচন। কি হবে? মন্ত্রী কি সর্বশক্তি, তাহলে কি হবে? ই বচন। ই বচন আকার কি? কোনো
কোনো মন্ত্রী উদ্দেশ্যপদ, সংযোজক নয়, কোনো মন্ত্রী নয়, সর্বশক্তিমান। কোনো মন্ত্রী নয়, সর্বশক্তিমান। ঠিক একইভাবে যদি এই প্রশ্নসূচক বাক্যটি নঅর্থক হয় তাহলে সেক্ষেত্রে কি হবে? যেমন ধরো বলা হলো কোন মা তার নিজ সন্তানকে ভালোবাসেন না। দেখো, কোন মা তার নিজ সন্তানকে ভালোবাসেন না, এটাও প্রশ্নসূচক বাক্য, কিন্তু মূলত বাক্যটা কি? নেগেটিভ, নঅর্থক। তাহলে আমরা কি বলেছি যে প্রশ্নসূচক বাক্যটি যদি নঅর্থক হয় তাহলে সেটিকে আমরা সামান্য সদর্থক অর্থাৎ এই বচনে রূপান্তর করব। তাহলে লজিক্যাল ফর্ম কি হবে? এ বচন হবে। কি হবে? এখানে উদ্দেশ্য কোনটা? মা। এ বচনের আকার কি? সকল। সকল মা হন সংযোজক এমন যিনি তার নিজ সন্তানকে ভালোবাসেন, এটা হচ্ছে বিধেয় পদ। এমন যিনি তার নিজ সন্তানকে ভালোবাসেন। সকল মা হন এমন যিনি তার নিজ সন্তানকে ভালোবাসেন। এই হচ্ছে প্রশ্নবোধক বাক্য। নেক্সট আমরা চলে যাব ইচ্ছাসূচক। ইচ্ছাসূচক, আদেশসূচক, বিস্ময়সূচক, এই সমস্ত বাক্যকে বচনে রূপান্তর করার নিয়ম। তো ইচ্ছাসূচক অপটেটিভ, আদেশসূচক ইম্পারেটিভ, তোমার বিস্ময়সূচক এক্সক্লেমেটরি, এই সেন্টেন্সগুলো ইংলিশ গ্রামারে তোমরা করেছো। তো এই ধরনের বাক্যগুলোকেও আমরা বচনে রূপান্তর করে থাকি। তো এই ধরনের বাক্যগুলোকেও বচনে রূপান্তর করার সময় আমাদের অর্থের দিকে বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে এবং সাধারণত এই ধরনের বাক্য ইচ্ছাসূচক, আবেগসূচক, আদেশসূচক, বিস্ময়সূচক, এই ধরনের বাক্যগুলোকে সাধারণত সামান্য বচনেই রূপান্তর করা হয়। যেমন ধরো বলা হলো ইচ্ছাসূচক বাক্য, তুমি দীর্ঘায়ু হও। তুমি দীর্ঘায়ু হও। তুমি ইচ্ছাসূচক, প্রার্থনাসূচক বাক্য। এই বাক্যটিকে আমরা বচন রূপান্তর করব এবং এক্ষেত্রে কি করব? কি বললাম যে এই বাক্যের অর্থের দিকে লক্ষ্য রেখে আমাদের বচন রূপান্তর করতে হবে। তাহলে এখানে লজিক্যাল ফর্ম এগুলো মূলত সামান্য বচনে রূপান্তর করতে হবে। তুমি দীর্ঘায়ু হও, আমি প্রার্থনা করছি, তাহলে তোমার দীর্ঘায়ু, তোমার দীর্ঘায়ু হওয়া হয় আমার ইচ্ছা। তোমার দীর্ঘায়ু হওয়া হয় আমার ইচ্ছা। যেমন বলা হলো যে কি মনোরম দৃশ্য, কি মনোরম দৃশ্য বলে থাকি বিস্ময়সূচক। কি, হাউ ইজ বিউটিফুল সিন, কি মনোরম দৃশ্য, কি মনোরম দৃশ্য। তাহলে এটিকেও আমরা কি করব? লজিক্যাল ফর্ম এই বচন। দৃশ্যটি, একটু সময় লাগবে, দৃশ্যটি হয়, এটা শেষ করব আর কি। দৃশ্যটি হয় মনোরম। এগুলোকে বলা হয় ইচ্ছাসূচক, আদেশসূচক, প্রার্থনাসূচক বাক্য। এরপরে আমরা চলে যাব ইম্পার্সোনাল প্রপোজিশন, নৈবেক্তিক বচন। নৈবেক্তিক বচন, নৈবেক্তিক বচন, ইম্পার্সোনাল প্রপোজিশন কোনগুলো? যে বচনের উদ্দেশ্যকে স্পষ্টভাবে ব্যক্ত করা হয় না, উদ্দেশ্যপদ থেকে স্পষ্ট উল্লেখ করা হয় না,
অস্পষ্ট বচন, সেগুলোকে বলা হয় নৈবেক্তিক বচন। তো এই সব ক্ষেত্রে কি হয়, তোমার উদ্দেশ্য পদটিকে আমাদের যোগান দিতে হবে, যোগান দিয়ে বচন রূপান্তর করতে হবে। যেমন বলা হলো এখন গরম, এখন গরম। এখানে দেখো এখন গরম, এই বাক্যে উদ্দেশ্যটা কি সেটা অস্পষ্ট, স্পষ্ট নয়। তাহলে এক্ষেত্রে কী করতে হবে, আমাকে উদ্দেশ্যটাকে যোগান দিতে হবে। এখানে এখন গরম, তার মানে এখানে আমরা স্বাভাবিক অর্থের দিকে লক্ষ্য রাখবো। এক্ষেত্রে কী করবো, একটা আবহাওয়ার কথা বলা হচ্ছে, তাহলে আমরা কীভাবে করব, কীভাবে যোগান দেব, এখানে বচন রূপান্তর করার সময় আমরা করব আবহাওয়াটি হয় গরম, আবহাওয়াটি হয় গরম, আবহাওয়াটি হয়, এই আবহাওয়াটি, এটাই উদ্দেশ্য পদ হিসেবে আমরা যোগান দিলাম, আবহাওয়াটি হয় গরম। এই গেল। নেক্সট আমরা অস্তিত্বমূলক বচন। অনুক্ত পরিমাণ বচন, অনুক্ত পরিমাণ বচন। অনুক্ত পরিমাণ বচন, অনুক্ত পরিমাণ বচন, যে বচনে পরিমাণটা উক্ত নয়, যে বচনে পরিমাণটা উক্ত থাকে না, তাকে বলা হয় অনুক্ত পরিমাণ বচন। তো সেই অনুক্ত পরিমাণ বচনে ক্ষেত্রে আমরা অর্থের দিকে লক্ষ্য রেখে আমরা কি করব, বচন রূপান্তর করার সময় পরিমাণসূচক শব্দটা যোগ করব। যেমন ধরো বলা হলো যে শিশুরা সরল, শিশুরা সরল। দেখো এই বাক্যে সমস্ত শিশুর কথা বলা হচ্ছে না কিছু শিশু সেইভাবে স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি, কিন্তু এক্ষেত্রে আমাদের একটা অর্থে, বাস্তব অর্থের দিকে লক্ষ্য রাখতে হবে। তাই শিশুরা সরল বলতে আমরা কোনো কোনো শিশু সরল, এটা একথা কখনোই আমরা বলতে পারি না, বা এটা কখনোই সর্বজন গ্রাহ্য হতে পারে না। তাহলে আমাদের কি করতে হবে, যে সকল শিশু হয় সরল, সকল শিশু হয় সরল। ঠিক একইভাবে আরেকটি বাক্য নাও, পুস্তক মূল্যবান। পুস্তক মূল্যবান। দেখো এক্ষেত্রে এই যে মূল্যবান বিধেয় পদ, এই মূল্যবান এই পদটির আমাকে বিশ্লেষণ করতে হবে। এই মূল্যবান কথাটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে, এখানে প্রাইস ভ্যালু না গুরুত্ব, সিগনিফিকেন্স, এই অর্থে কোন অর্থে ব্যবহৃত হয়েছে। পুস্তক মূল্যবান, কারণ প্রত্যেকটা পুস্তকেরই কি আছে, একটা প্রাইস ভ্যালু আছে, কিন্তু সেই দিক থেকে তো আমরা বিচার করি না। এখানে মূল্যবানটা সিগনিফিকেন্স অর্থে ব্যবহৃত হয়েছে, গুরুত্ব অর্থে। তো সেই অর্থে, গুরুত্ব অর্থে যদি এই বাক্যটিকে আমরা বিচার করি, তাহলে সমস্ত পুস্তককেই আমরা মূল্যবান বলতে পারি না। একটা গল্পের বইয়ের যে দাম, মূল্য, ঠিক রামায়ণ মহাভারত সে একই মূল্য হতে পারে না, গুরুত্বের বিচারে অনেক, তার সিগনিফিকেন্স অনেক বেশি। তাহলে আমরা কি বলবো, যে কিছু পুস্তক আছে যেগুলো মূল্যবান। যেমন তাহলে কি হয়ে যাবে, পরিমাণের দিক থেকে এটা আংশিক, অর্থাৎ আই বচন। কোনো কোনো পুস্তক হয়, কোনো কোনো পুস্তক হয় মূল্যবান, কোনো কোনো পুস্তক হয় মূল্যবান। হলো, এই হচ্ছে অনুক্ত পরিমাণ বচন। এর সঙ্গে আরেকটি আমরা বচন, লাস্ট একটা বচন আমরা উল্লেখ করব, সেটা হচ্ছে এক্সিস্টেন্সিয়াল প্রপোজিশন, অস্তিত্বমূলক বচন। অস্তিত্বমূলক বচন। এক্সিস্টেন্সিয়াল প্রপোজিশন, অস্তিত্বমূলক বচন, অর্থাৎ যে বাক্যের দ্বারা আমরা কি উদ্দেশ্য পদের বাস্তবে অস্তিত্ব আছে এরকম বোঝাই। অস্তিত্ব যেখানে আছে, অর্থাৎ অস্তিত্ব আছে, এরকম শব্দ আমরা যেগুলো যেখানে সেখানে আছে বলতে আমরা কোনো গুণের অস্তিত্বকে আমরা নির্দেশ করি, সেগুলোকে বলা হয় অস্তিত্বমূলক বচন। তো এই অস্তিত্বমূলক বচনগুলো কি হয়, যদি আকস্মিক গুণ হয় তাহলে সেটা আই বচন হবে,
এবং আবশ্যিক গুণ হলে সেটা এবচন হবে। যদি আকস্মিক গুণ হয় তাহলে আইবচন হবে, আর যদি আবশ্যিক গুণ হয় তাহলে এইবচন হবে। যেমন ধরো বলা হলো সাদা হাতি আছে, সাদা হাতি আছে, তাহলে সাদা হাতি, এখানে সাদা এই গুণটা আকস্মিক না আবশ্যিক? হাতির ক্ষেত্রে এই সাদা গুণটা, এই গুণটা তো আকস্মিক আবশ্যিক হতে পারে না। কিছু হাতি আছে যেগুলো সাদা, তাহলে আমরা কি করব, এটা আইবচন। কি কোনো কোনো হাতি হয় সাদা, হলো কোনো কোনো হাতি হয় সাদা। যেমন বলা হলো, কিন্তু যদি এরকম বলা হয় জড়বস্তুর ওজন আছে, জড়বস্তুর ওজন আছে, দেখো জড়বস্তুর ওজন আছে, এখানে ওজন এই যে গুণটা, এই জড়বস্তুর ক্ষেত্রে আকস্মিক গুণ না আবশ্যিক গুণ? অবশ্যই আবশ্যিক গুণ, কারণ জড়বস্তু মাত্র ওজন সম্পন্ন। কাজেই এক্ষেত্রে এমন কোনো জড়বস্তু নেই যার ওজন নেই, তাহলে এটা স্থায়ীভাবে এটা কি হয়ে যাবে, সামান্য বচন হয়ে যাবে। বাক্যটা যেহেতু সদর্থক, সামান্য সদর্থক, অর্থাৎ এই বচন হয়ে যাবে। কি হবে, সকল জড়বস্তু হয় এমন যার ওজন আছে, সকল জড়বস্তু হয় এমন যার ওজন আছে। এই গেল অস্তিত্বমূলক বচন। এই হচ্ছে মোটামুটি বাক্য থেকে বচনে রূপান্তর করার নিয়ম। কিন্তু এই প্রসঙ্গে আমাদের টাইম খুবই সংক্ষিপ্ত, কিন্তু এই প্রসঙ্গে আমি একটু আলোচনা করেই তোমাদের শেষ করব, তাহলে এটা না শেষ করলে অসম্পূর্ণ থেকে যাবে, তাহলে এটার জন্য আলাদা ক্লাস নেওয়া সম্ভব নয়। এই প্রসঙ্গে আমাদের যেটা আলোচনা করতে হবে যে পদের ব্যাপ্যতা। পদের ব্যাপ্যতা, পদের ব্যাপ্যতা। তোমরা দেখেছো যে প্রতিটি নিরপেক্ষ বচনে দুটো পদ থাকে। পদের ব্যাপ্যতা, ডিস্ট্রিবিউশন অফ টার্মস, পদের ব্যাপ্যতা। তোমরা দেখেছো যে প্রত্যেকটি নিরপেক্ষ বচনে দুটো পদ থাকে, একটা হচ্ছে উদ্দেশ্য পদ আর একটা হচ্ছে বিধেয় পদ। এই প্রত্যেকটি পদ আবার কি করছে, কোনো জাতি বা শ্রেণীকে নির্দেশ করে। উদ্দেশ্য পদ নির্বিধ প্রতিটা পদই কোনো একটি জাতি বা শ্রেণীকে নির্দেশ করে। তাই কোনো একটি নিরপেক্ষ বচনে উদ্দেশ্য পদ বা বিধেয় পদ যে শ্রেণীকে নির্দেশ করে, সেই শ্রেণীর সকল সদস্যকে বোঝানো হচ্ছে না কিছু সদস্যকে বোঝানো হচ্ছে, তা বোঝাবার জন্যই এই পদের ব্যাপ্যতা বা ব্যাপ্যতা শব্দটি, ডিস্ট্রিবিউশন এই শব্দটি ব্যবহার করা হয়। এবং যুক্তিবিজ্ঞানে এই ব্যাপ্যতা বলতে আমরা পদের ব্যাপ্যতাকেই বুঝে থাকি। তাহলে আমরা স্থায়ীভাবেই তাহলে এই ব্যাপ্যতার সংজ্ঞা কি, যে একটা বচনে কি দেখলাম, একটা বচনে কোনো পদ যখন তার সম্পূর্ণ ব্যক্তার্থকে বোঝায়, অর্থাৎ ওই পদের দ্বারা নির্দেশিত শ্রেণীর সকল সদস্যকে বোঝায়, তখন পদটাই ব্যাপ্য। আর যখন কোনো বচনে কোনো পদ তার আংশিক ব্যক্তার্থকে বোঝায়, অর্থাৎ ওই পদের দ্বারা নির্দেশিত কোনো শ্রেণীর সকল সদস্যকে না বুঝিয়ে আংশিক বা কিছু সদস্যকে বোঝায়, তখন তাকে অব্যাপ্য পদ বলা হয়। তাহলে আমরা পদের ব্যাপ্যতার কি সংজ্ঞা পেলাম, যে যখন একটি বচনে কোনো পদ তার সম্পূর্ণ ব্যক্তার্থকে গ্রহণ করে, অর্থাৎ ওই পদের দ্বারা নির্দেশিত কোনো শ্রেণীর
সকল সদস্যকে বোঝায় তখন তাকে বলা হয় ব্যাপ্যপদ। অপরদিকে যখন কোনো বচনে একটি পদ তার আংশিক ব্যাখ্যার্থকে গ্রহণ করে, অর্থাৎ ওই পদের দ্বারা নির্দেশিত শ্রেণীর সকল সদস্যকে না বুঝিয়ে কিছু সদস্যকে বোঝায় বা আংশিক সদস্যকে বোঝায়, তখন তাকে বলা হয় অবাপ্য। যেমন ধরো বলা হলো সকল মানুষ হয় মরণশীল। দেখো, এটা একটি নিরপেক্ষ বচন এবং এই বচনে দুটো পদ আছে, মানুষ একটা পদ, মরণশীল একটা পদ। এটা হচ্ছে উদ্দেশ্য পদ, উদ্দেশ্য পদ। এটা হচ্ছে বিধেয় পদ। দেখো, এখন প্রশ্ন হচ্ছে যে এই বচনে এই উদ্দেশ্য পদ নির্দেশিত কতগুলো নির্দেশিত শ্রেণীর কতগুলো সদস্যের কথা বলা হচ্ছে। এখানে কি বলা হয়েছে? সকল মানুষ, তার মানে মানুষ শ্রেণীর অন্তর্গত সমস্ত সদস্যের কথাই এই বাক্যে বলা হয়েছে, সেহেতু এই বাক্যটি হচ্ছে ব্যাপ্য। কিন্তু দেখো, বিধেয় পদ মরণশীল, এই মরণশীলতা এই গুণটি সমস্ত মানুষের ক্ষেত্রে স্বীকার করা হয়েছে। শুধুমাত্র মানুষের ক্ষেত্রে এই বাক্যে এই বচনে মরণশীলতা এই গুণটা মানুষের ক্ষেত্রে স্বীকার করা হয়েছে, কিন্তু আমরা জানি যে মানুষ ছাড়াও অন্যান্য প্রাণীও মরণশীল। তাহলে আমরা বলতে পারি যে মরণশীল এই পদের নির্দেশিত সমস্ত সদস্যের কথা এখানে উল্লেখ করা হয়নি, আংশিক সদস্যের কথা বলা হয়েছে। যেহেতু মানুষ ছাড়াও অন্যান্য প্রাণী মরণশীল হতে পারে, তাহলে সেহেতু এটা হচ্ছে অব্যাপ্য। এটা হচ্ছে পদের ব্যাপ্যতার সংজ্ঞা। এবার এই ব্যাপ্যতা, পদে ব্যাপ্যতার দুটি নিয়ম আছে। ব্যাপ্যতার নিয়ম দুটি। কি কি? একটা হচ্ছে উদ্দেশ্য পদের ব্যাপ্যতার নিয়ম। উদ্দেশ্য পদের ব্যাপ্যতার নিয়ম। 2 নম্বর হচ্ছে বিধেয় পদের ব্যাপ্যতার নিয়ম। বিধেয় পদের ব্যাপ্যতার নিয়ম, উদ্দেশ্য পদের ব্যাপ্যতার নিয়ম, বিধেয় পদের ব্যাপ্যতার নিয়ম। এই উদ্দেশ্য পদের ব্যাপ্যতার নিয়মটা কি? উদ্দেশ্য পদের ব্যাপ্যতার নিয়মটা কি? যে সামান্য বচনের উদ্দেশ্য পদ ব্যাপ্য হয়। সামান্য বচনের উদ্দেশ্য ব্যাপ্য হয়, সামান্য বচন উদ্দেশ্য ব্যাপ্য হয়, আর বিশেষ বচনের উদ্দেশ্য অব্যাপ্য হয়। সামান্য বচনের উদ্দেশ্য পদের ব্যাপ্যতার নিয়মটা কি? সামান্য বচনের উদ্দেশ্য ব্যাপ্য হয় আর বিশেষ বচনের উদ্দেশ্য অব্যাপ্য হয়। বিধেয় পদের ব্যাপ্যতার নিয়ম কি? বিধেয় পদের ব্যাপ্যতার নিয়ম যে সদর্থক বচনের বিধেয় পদ অব্যাপ্য হয়। 2 নম্বর কি? নঅর্থক বচনের বিধেয় পদ ব্যাপ্য হয়। তাহলে বিধেয় পদে ব্যাপ্যতার নিয়ম কি পেলাম? সদর্থক বচনের বিধেয় পদ অব্যাপ্য হয়, নঅর্থক বচনের বিধেয় পদ ব্যাপ্য হয়।
সুতরাং বলা যায় আমরা কি পেলাম এই ব্যাপ্যতার নিয়ম থেকে কি বলা যায় যে কেবলমাত্র সামান্য বচন অর্থাৎ এ এবং ই উদ্দেশ্যপদ বাক্য হয়, আর কেবল নঅর্থক বচন অর্থাৎ ই এবং ও বিধেয়পদ বাক্য হয়। এবারে আমাদের দেখতে হবে কি যে এই এ ই আমাদের 4 প্রকার বচন পেয়েছি, এ ই আই ও। এই 4 প্রকার বচনের নিরপেক্ষ বচনে কোন পদ ব্যাপ্য কোন পদ অব্যাপ্য। যেমন 1 নম্বর এ সকল মানুষ হয় মরণশীল। এ বচন, এ বচনের উদ্দেশ্য পদ নির্দেশিত সমস্ত শ্রেণী, উদ্দেশ্য নির্দেশ শ্রেণীর সকল সদস্যের কথা বলা হয়েছে, সেহেতু ব্যাপ্য। বিধেয় পদ নির্দেশিত আংশিক ব্যক্তার্থের কথা বলা হচ্ছে, সেহেতু অব্যাপ্য। ই বচন কোনো মানুষ নয় পূর্ণ। দেখো এখানেও উদ্দেশ্যপদ ব্যাপ্য, যেহেতু উদ্দেশ্যপদ নির্দেশিত শ্রেণীর সকল সদস্যের কথা বলা হয়েছে, সেহেতু উদ্দেশ্যপদটি ব্যাপ্য। পূর্ণতা সমস্ত মানুষ সম্পর্কেই এই পূর্ণতা গুণটি অস্বীকার করা হয়েছে। এক্ষেত্রে মনে রাখবে যে উদ্দেশ্য সম্পর্কে যখন বিধেয় পদটিকে অস্বীকার করা হয় তখন তাকে সম্পূর্ণভাবে অস্বীকার করা হয়, আংশিকভাবে অস্বীকার করা হয় না। সেই জন্য নঅর্থক বচনে বিধেয় পদ মাত্রই ব্যাপ্য, কাজেই এবার এটাও ব্যাপ্য। নেক্সট আই বচন কোনো কোনো ছাত্র হয় বুদ্ধিমান। দেখো এখানে উদ্দেশ্যপদ নির্দেশিত শ্রেণীর আংশিক সদস্যের কথা বলা হয়েছে। কেন? কোনো কোনো ছাত্রের কথা বলা হয়েছে, সেই হিসাবে অর্থাৎ আংশিক ব্যক্তিত্বের কথা বলা হয়েছে, সেটা এটা অব্যাপ্য। ঠিক একইভাবে কোনো কোনো ছাত্র সম্পর্কে বুদ্ধিমান এই গুণটি স্বীকার করা হয়েছে, সেই হিসাবে এইটিও অব্যাপ্য। নেক্সট ও বচন কোনো কোনো মানুষ নয় সৎ। দেখো এখানে কোনো কোনো মানুষ উদ্দেশ্যপদ, মানুষ এই উদ্দেশ্যপদ নির্দেশিত শ্রেণীর আংশিক সদস্যের কথা বলা হয়েছে, যেহেতু কিছু মানুষের কথা বলা হয়েছে সেহেতু এটা অব্যাপ্য। আর এই কিছু মানুষ সম্পর্কে সৎ অর্থাৎ সততা গুণটি অস্বীকার করা হয়েছে। কিছুক্ষণ আগে আমরা বললাম যে উদ্দেশ্য সম্পর্কে যখন বিধেয়টিকে অস্বীকার করা হয় তখন তাকে সম্পূর্ণভাবে অস্বীকার করা হয়, আংশিকভাবে অস্বীকার করা হয় না। যেহেতু সম্পূর্ণভাবে অস্বীকার করা হয় সেহেতু এই পদটা হয়ে যাবে ব্যাপ্য। এই হলো এ ই আই ও, এই 4 প্রকার নিরপেক্ষ বচনের বিভিন্ন পদ ব্যাপ্য। এবং এই পদের এই ব্যাপ্যতা যেটা আমরা পেলাম, আলোচনা করলাম, এটাকে আমরা একটা ছকের মাধ্যমে, এই ছকটা তোমরা অবশ্যই মনে রাখবে। হ্যাঁ, এই ছকটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। এই ছক পদের ব্যাপ্যতা।
তাহলে পদের ব্যাপ্যতাটাকে আমরা যেটা আলোচনা করলাম সেটাকে এই ছকের মধ্যে আমরা দেখাতে পারি। এ ই আই এই চারটি নিরপেক্ষ বচন, এই নিরপেক্ষ এ বচনে আমরা দেখলাম উদ্দেশ্যপদ ব্যাপ্য, বিধেয় পদাব্যাপ্য। এ বচনের উদ্দেশ্য এবং বিধেয় উভয় পদই ব্যাপ্য। আই বচনের উদ্দেশ্য পদ অব্যাপ্য, বিধেয় পদাব্যাপ্য, অর্থাৎ উভয় বচনই অব্যাপ্য, উভয় পদই অব্যাপ্য। ও বচনের উদ্দেশ্য পদ অব্যাপ্য, বিধেয় পদ ব্যাপ্য। এই হচ্ছে পদের ব্যাপ্যতা। এই সঙ্গে আমরা যুক্তিবিদ্যা অর্থাৎ লজিকের দ্বিতীয় অধ্যায় বচন শেষ করলাম। তোমরা বাড়িতে এগুলো প্র্যাকটিস করবে। এখান থেকে যে প্রশ্ন এমসিকিউ এবং এসিকিউ প্রশ্ন হয়, আর এই সঙ্গে যে ধরনের প্রশ্ন হয় সেই প্রশ্নগুলো মূলত এইরকম থাকবে। এখান থেকে তোমরা একটা 8 নম্বরের প্রশ্ন, বড় প্রশ্ন হিসাবে ডেসক্রিপটিভ টাইপের, সেই প্রশ্নটা সাধারণত এইভাবে থাকে একরকম, যে নিম্নোক্ত বাক্যগুলিকে আদর্শ নিরপেক্ষ বা তর্কবিদ্যাসম্মত বা আদর্শ নিরপেক্ষ বচনে রূপান্তর করো এবং প্রত্যেকটির গুণ ও পরিমাণ উল্লেখ করো। এখানে নাম্বারটা 4টে থাকবে, 4টে থাকবে, 4 সমান 8। এখানে বচন রূপান্তর অর্থাৎ এক একটাই 2 নম্বর করে 1 প্লাস, এখানে 1 প্লাস 1, 1 প্লাস 1, 1 প্লাস 1। এই একটা এইভাবে থাকতে পারে, কিংবা প্রশ্নটা এইভাবে থাকতে পারে যে নিম্নোক্ত বাক্যগুলিকে তর্কবিদ্যাসম্মত বচনে রূপান্তর করো এবং কোনটির কোন পদ ব্যাপ্য ও অব্যাপ্য তা নির্দেশ করো। ওয়ান প্লাস ওয়ান, 8টা থাকবে। অর্থাৎ নিম্নোক্ত বাক্যগুলিকে আদর্শ নিরপেক্ষে রূপান্তর করো, বাক্য থেকে বচন রূপান্তর করতে হবে এবং সেই বচনটি গুণ ও পরিমাণ, অর্থাৎ গুণ অনুসারে বচনটি সদর্থক না নঙর্থক, পরিমাণ অনুসারে বচনটি সামান্য না বিশেষ। ঠিক একইভাবে যদি এইরকম থাকে প্রশ্ন, বাক্যটিকে বচন রূপান্তর করতে হবে, তারপর ওই বচনটি কোন পদ ব্যাপ্য কোন পদ অব্যাপ্য তা নির্দেশ করতে হবে। যদি এ বচন হয় তাহলে তার কোন পদ ব্যাপ্য, উদ্দেশ্যপদ ব্যাপ্য, বিধেয় পদ অব্যাপ্য এইভাবে উল্লেখ করতে হবে। ই বচন হলে ই বচন কোন পদ ব্যাপ্য কোন পদ অব্যাপ্য এইভাবে উল্লেখ করতে হবে। এই কোশ্চেনগুলো এইগুলো বাড়িতে প্র্যাকটিস করবে এইভাবেই। হ্যাঁ, আর এখানেই আমরা লজিকে তোমার সেকেন্ড অধ্যায়, দ্বিতীয় অধ্যায় বচনটি শেষ করলাম। আমরা এরপরে পরবর্তী অধ্যায়ে চলে যাব। ধন্যবাদ, তোমাদের ভালো থাকবে, সুস্থ থাকবে, পড়াশোনা করবে, এই বলে শেষ করছি।